হ্যালো স্টুডেন্টস, আমরা স্টিরিও আইসোমেরিজমের আন্ডারে ক্লাস 11-এ জিওমেট্রিক্যাল আইসোমার পড়ছিলাম। আজকে জিওমেট্রিক্যাল আইসোমারের শেষ ভিডিও আমরা পড়তে চলেছি ফিজিক্যাল প্রপার্টিজ অফ জিআই। পরবর্তী ভিডিওতে আমরা শুরু করব অপটিক্যাল আইসোমেরিজম। তবে আজকের ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো এবং নিজেদের বন্ধুদের সাথে এবং অবশ্যই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দাও ভিডিওগুলো, যাতে করে আরও বেশি সংখ্যক স্টুডেন্টদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছতে পারে এবং আরও বেশি সংখ্যক স্টুডেন্টস যাতে এই ভিডিওগুলো দেখে নিজের মতন করে উপকৃত হতে পারে। আচ্ছা, তো প্রথম যে ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট অর্থাৎ দ্বিমেরু ভ্রামক। কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে তোমরা ডাইপোল মোমেন্টটা ডিটেলে পড়ে এসেছো। যদি সেটা ডিটেলে পড়া থাকে তাহলে সেটা একটা রিভাইজ করে নাও আগে, এটা করার আগে, তাহলে সুবিধা হবে। আর যদি ডিটেলে না পড়া থাকে তাহলে আমার চ্যানেলে অলরেডি কেমিক্যাল বন্ডিং আপলোড করা আছে। সেখানে আমি সম্ভবত দুটো ভিডিও নিয়েছিলাম ডাইপোল মোমেন্ট বোঝাতে। সেই দুটো ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকছে, আগে ওইটা ভালো করে দেখে নাও, তাহলে এখানে তোমাদের সুবিধা হবে। কারণ এখানে আমরা ডাইপোল মোমেন্টের যে ডেফিনিশন, তার যে প্রপার্টি, মানে কম্পাউন্ড কী হলে ডাইপোল মোমেন্ট শো করবে, কী হলে করবে না ইত্যাদি ডিটেলে আমরা আলোচনা করবো না। কারণ এখানে আমরা শুধুমাত্রই ফোকাস থাকবো কোথায়, জিআই অর্থাৎ জিওমেট্রিক্যাল আইসোমারের উপরে এবং তাদের ডাইপোল মোমেন্টের উপরে। সুতরাং ওই ভিডিওগুলো আগে দেখে নাও বা একটু রিভাইজ করে নাও আগে। তো ডাইপোল মোমেন্ট কাকে বলে? ইট ইজ দ্য ভেক্টর সাম অফ অল দ্য বন্ড মোমেন্টস ইন এ মলিকিউল। মানে একটা মলিকিউলের মধ্যে যতগুলো বন্ড মোমেন্ট আছে সবকটা বন্ড মোমেন্টের ভেক্টর সাম। বন্ড মোমেন্টগুলো ভেক্টর কোয়ান্টিটি, তাদের ডাইরেকশন থাকে, তাদের নির্দিষ্ট ভ্যালু থাকে। তো যেহেতু তারা সবাই কী বলবো ভেক্টর কোয়ান্টিটি, তাই তাদের ভেক্টর সাম নিতে হবে, লব্ধিটা নিতে হবে। সেই লব্ধি ভ্রামকটাই হচ্ছে বন্ধন ভ্রামকগুলোর বা বন্ড মোমেন্টগুলোর যেটা লব্ধি বা রেজাল্টেন্ট, সেটাই হচ্ছে এন্টায়ার মলিকিউলটার ডাইপোল মোমেন্ট। এখন দুটো কেস এখানে আমি বানিয়েছি। একটা হচ্ছে অ্যালকিনগুলো যদি সিমেট্রিক্যাল হয়, কেস 1, আর কেস 2 হচ্ছে অ্যালকিনগুলো যদি আনসিমেট্রিক্যাল হয়। আমি চাইছি এই পুরোটা তোমরা আগে কপি করে নাও, তারপরে আমরা আলোচনাটাকে এগোচ্ছি। যদি অ্যালকিনটা সিমেট্রিক্যাল হয়, সিমেট্রিক্যাল মানে কি, মানে দুটো কার্বন যারা ডাবল বন্ডেড, সেই দুটো কার্বনই সেম বা আইডেন্টিক্যাল ফাংশনাল গ্রুপ বা সাবস্টিটিউয়েন্ট তারা থাকবে। এই কার্বনের সঙ্গে যদি এ আর বি থাকে তাহলে এই কার্বনের সঙ্গেও এ আর বি থাকবে। এইবার এ আর বি অ্যারেঞ্জমেন্টের উপরে সিস বা ট্রান্স দুরকম হবে। কখনোই এরকম হবে না যে এই কার্বনের সঙ্গে এ আর বি আর এই কার্বনটার সঙ্গে অন্য কোনো গ্রুপ, সাপোজ এক্স অ্যান্ড ওয়াই, সেরকম হবে না। সেরকম হলে সেটা তাহলে আনসিমেট্রিক্যাল হয়ে যেত। তা কেস 1 হচ্ছে সিমেট্রিক্যাল অ্যালকিন। কেস 2তে আমরা আনসিমেট্রিক্যাল নিয়ে আলোচনা করব। সিমেট্রিক্যাল অ্যালকিনগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে ইফ মোমেন্ট অফ সাবস্টিটিউয়েন্টস ইজ লিনিয়ার। সাবস্টিটিউয়েন্ট যারা থাকবে এই যে এ বি, তাদের মোমেন্ট যদি লিনিয়ার হয়, খুব ভালো করে এই জায়গাটা বোঝার চেষ্টা করবে। মোমেন্টটা হচ্ছে লিনিয়ার, সাবস্টিটিউয়েন্টটা লিনিয়ার না। কিন্তু সাবস্টিটিউয়েন্টটা মানে গ্রুপটা লিনিয়ার হতেও পারে, নন লিনিয়ারও হতে পারে। মোমেন্টটাকে হতে হবে লিনিয়ার। এটার কি মানে বলছি একটু পরে, আগে কপি করে নাও এটা। এই সমস্ত গ্রুপসগুলো আছে যাদের মোমেন্ট লিনিয়ার, সেক্ষেত্রে সিসের ডাইপোল মোমেন্ট গ্রেটার দেন ট্রান্স। ইনফ্যাক্ট যদি সিমেট্রিক্যাল অ্যালকিন হয়, সিমেট্রিক্যাল অ্যালকিন মানেই হচ্ছে মিউ অফ সিস গ্রেটার দেন মিউ অফ ট্রান্স সবসময়। এবার এই ক্ষেত্রে স্পেশালিটি কি, যদি মোমেন্টটা লিনিয়ার হয় তাহলে সিস গ্রেটার দেন ট্রান্স তো হলো, তার সঙ্গে সঙ্গে ট্রান্সের ডাইপোল মোমেন্ট ভ্যালু 0 হয়, অর্থাৎ তারা নন পোলার হয়। আর যদি মোমেন্ট অফ সাবস্টিটিউয়েন্ট যদি নন লিনিয়ার হয়, সাবস্টিটিউয়েন্টের মোমেন্ট যদি লিনিয়ার না হয়, যেমন এই কতগুলো এক্সাম্পল দিয়েছি, এদের মোমেন্টটা মানে গ্রুপ মোমেন্টটা লিনিয়ার না। মোমেন্ট অফ সাবস্টিটিউয়েন্ট মানে এই প্রত্যেকটা গ্রুপের গ্রুপ মোমেন্ট, সেটাকে বোঝাচ্ছে আর কি। এখানে ব্র্যাকেটে আমরা একটা জিনিস লিখছি যে অর মানে মোমেন্টটা নন লিনিয়ার, অথবা কি হতে পারে সাবস্টিটিউয়েন্টস হ্যাভ লোন পেয়ার অফ ইলেকট্রন। মানে এইটা অথবা এটা নয়, অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম যে লোন পেয়ার থাকলেই মোমেন্টটা নন লিনিয়ার হবে এরকম নয়। কারণ এখানে দেখো হ্যালোজেনগুলো লোন পেয়ার থাকে, নাইট্রোজেনের লোন পেয়ার আছে, অক্সিজেনের লোন পেয়ার আছে। লোন পেয়ার থাকলেই তাদের মোমেন্ট নন লিনিয়ার হবে তা নয়, উল্টোটা কারেক্ট। অর্থাৎ যদি কারুর মোমেন্ট নন লিনিয়ার তখনই হবে যদি লোন পেয়ার থাকে। লোন পেয়ার থাকলে দুটো অপশান, লিনিয়ারও হতে পারে নন লিনিয়ারও হতে পারে গ্রুপ মোমেন্ট। কিন্তু নন লিনিয়ার গ্রুপ মোমেন্ট হতে গেলে ওই গ্রুপটাতে লোন পেয়ার থাকতেই হবে। আরেকবার বলছি, যদি গ্রুপের মোমেন্ট লিনিয়ার হতে হয় তাহলে গ্রুপটার মধ্যে যে অ্যাটমগুলো আছে সেখানে লোন পেয়ার থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন এখানে নেই,
এগুলোতে আছে। আর যদি গ্রুপের যদি মোমেন্ট নন লিনিয়ার হতে হয় তাহলে লোন পেয়ার থাকতেই হবে গ্রুপটাতে। এখানে যে কটা গ্রুপ আছে সবার লোন পেয়ার আছে কোনো না কোনো অ্যাটমের। সেক্ষেত্রেও মিউ অফ সিস গ্রেটার দেন ট্রান্স, কিন্তু এক্ষেত্রে ট্রান্সের মিউটা নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ সিস ট্রান্স সকলেই পোলার কম্পাউন্ড হয়, সবারই ডাইপোল মোমেন্ট কিছু না কিছু থাকে। আর কেস টু হচ্ছে যদি অ্যালকেন লিখে দিয়েছি এখানে, ঠিক করো এটা একটু। কেস টু হচ্ছে যদি অ্যালকিনটা আনসিমেট্রিক্যাল হয়, অর্থাৎ এদিকে গ্রুপ এ বি আর ওদিকে আলাদা কোনো গ্রুপ, অ্যান্ড ওয়ান সাবস্টিটিউয়েন্ট ইজ ইডাব্লিউজি, একটা সাবস্টিটিউয়েন্ট ইলেকট্রন উইথড্রয়িং আর অন্যটা যদি ইলেকট্রন রিলিজিং বা ইলেকট্রন ডোনেটিং হয়, দুটো গ্রুপের নেচার আলাদা যদি হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে ট্রান্স এর ডাইপোল মোমেন্ট সিসের তুলনায় বেশি। একটা ধারণা আমাদের এরকম থাকে যে সিসের ডাইপোল মোমেন্ট সবসময় বেশি হয়, ট্রান্সের জিরো হয়, কিন্তু সেই ধারণা সম্পূর্ণই ভুল। এইগুলো দেখলেই সেটা বোঝা যাবে। আমরা অনেক এক্সাম্পলস করব। তাহলে কি হলো যে সেকেন্ডটা, যদি অ্যালকিন আনসিমেট্রিক্যাল হয় এবং দুটো গ্রুপস তারা যদি একজন ইডাব্লিউজি একজন ইআরজি হয়, তাহলে ট্রান্সের ডাইপোল মোমেন্ট বেশি হবে এবং উভয়েরই ডাইপোল মোমেন্ট থাকবে, ঠিক আছে, মিউ নট ইকুয়াল টু জিরো, উভয়ই পোলার হবে। তাহলে ট্রান্স একমাত্র নন পোলার হবে এই কেসটাতে, যদি মোমেন্ট অফ সাবস্টিটিউয়েন্ট বা মোমেন্ট অফ গ্রুপ যদি লিনিয়ার হয়। আদারওয়াইজ কখনোই সিস ট্রান্স কেউই নন পোলার হবে না। আমি এক এক করে এই তিনটের একটা করে এক্সাম্পল দেবো, তারপরে আমরা একসঙ্গে মিক্সড এক্সাম্পল আলোচনা করবো, কারণ পরীক্ষার সময় তো আর এরকম কোনো ক্যাটাগরি ওয়াইজ কোয়েশ্চেন আসবে না। একটা এক্সাম্পল থাকবে, সেখানে সেটা নিয়ে আলোচনা করতে হবে, তার ডেভেলপমেন্ট আছে না কম, কারোর থেকে বেশি না কম। যাই হোক, তো আমরা আপাতত তিনটে ক্যাটাগরির একটা করে এক্সাম্পল বলছি। আমি উপরের দিকটা একটু মুছে দিচ্ছি। দেখো, প্রথমে তো আমি এটা বলি যে মোমেন্ট অফ গ্রুপ সেইটা লিনিয়ার কি নন লিনিয়ার সেটা কী করে বুঝবো। সেটা বোঝার জন্য আমি এখানে এই যে এক্সাম্পলটা, আশা করি এটা তোমাদের সবার হয়ে গেছে লেখা। আমি এখানে এক্সাম্পল দিচ্ছি ডিরেক্টলি। ধরো মিথাইল, এখানে হাইড্রোজেন, এখানে মিথাইল, এখানে হাইড্রোজেন, এটা একটা সিস আইসোমার বিউট টু ইনের। আর এখানে ট্রান্স আইসোমারটা করে দিই, CH3 আমরা প্রথম তো এটা বুঝতে পারছি যে মিথাইল গ্রুপের কার্বনটা হচ্ছে sp3, তাই তো, মিথাইল গ্রুপের কার্বনটা sp3 আর এই কার্বন ডাবল বন্ডেড কার্বনটা sp2। এবং আমরা জানি যে ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বন sp2 গ্রেটার দেন sp3। তো যেহেতু sp2 বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে বন্ড মোমেন্ট কোন দিকে কাজ করবে? এইদিকে। বন্ড মোমেন্ট বা গ্রুপ মোমেন্ট যাই বলো, এদিকে কাজ করবে, দুটোই একই দিকে। তাহলে ওদের রেজাল্টেন্ট মানে লব্ধি ভ্রামকটা কোন দিকে হবে? এরকম কাজ করবে। সুতরাং অবভিয়াসলি মিউ গ্রেটার দেন জিরো। আর ট্রান্সে এইদিকে আর এইদিকে, তাহলে অপোজিট ডাইরেকশন, একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেল, সেক্ষেত্রে মিউটা জিরো হয়ে যাবে। তাহলে আমরা যে লিখেছি যে মিউ ট্রান্স জিরো। এবার এই যে গ্রুপটা, এই গ্রুপটার মোমেন্ট লিনিয়ার, এটার মানে কি? এটার মানে হচ্ছে, দেখো তুমি মিথেন মলিকিউলটার কথা চিন্তা করো। মিথেনের ডাইপোল মোমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে। সেটা করতে গিয়ে আমাদের যে এক্সপ্লেনেশনটা ছিল, যেটা আমরা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে এই যে কার্বনতে বেশি ইলেকট্রোনেগেটিভ, এই তিনখানা বন্ড মোমেন্টের যে রেজাল্টেন্ট, এই তিনটে বন্ড মোমেন্ট অর্থাৎ CH3 গ্রুপের বন্ড মোমেন্টের যে রেজাল্টেন্ট, সেইটা একদম এক্স্যাক্টলি উপরের দিকে হয়। আর ঠিক তার একই মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উপর থেকে নিচের দিকে হবে এই উল্টো যে অন্য ফোর্থ যে CH বন্ডটা আছে তার মোমেন্ট। কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই কার্বনের দিকে হবে ডিরেকশনটা। তো এই যে CH বন্ডটা, যেটা তার মোমেন্টটা একদম নিচের দিকে, আর এই তিনটে গ্রুপের মোমেন্ট ঠিক এর অপোজিট, একদম উপরের দিকে। এবার মিথেন থেকে তুমি মিথাইলে চলে আসো, শুধুমাত্র মিথাইল। তাহলে শুধুমাত্র মিথাইল গ্রুপ নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা এটা বলতে পারবো যে এই তিনটে গ্রুপের যে মোমেন্ট, এইটা, এইটা এবং এইটা, এই তিনটের মোমেন্টটা এক্স্যাক্টলি এরকম উপরের দিকে, অর্থাৎ একটাই ডিরেকশনে যাচ্ছে,
একটাই ডিরেকশানে যেহেতু যাচ্ছে গ্রুপ মোমেন্টটা, তাই আমরা বলবো যে গ্রুপের মোমেন্টটা লিনিয়ার। মোমেন্টটা একই দিকে যাচ্ছে, মোমেন্ট আলাদা আলাদা দিকে যাচ্ছে না, ঠিক আছে? একই রকমভাবে এটা তো একটা সিঙ্গেল মলিকিউল, সিঙ্গেল অ্যাটম, তবুও যখন কোনো একটা হ্যালোজেন অ্যাটম থাকে, সাপোজ ক্লোরিন, তো ক্লোরিনের 3টে লোন পেয়ার থাকে না? লোন পেয়ার। এখন লোন পেয়ারগুলো এরকম টেট্রাহেড্রালি অ্যারেঞ্জ থাকে। লোন পেয়ারের জন্য একটা মোমেন্ট হয়, তাহলে এই 3টে মোমেন্টের যে রেজাল্টেন্ট সেটাও একটা নির্দিষ্ট দিকে থাকে, একটাই ডাইরেকশন, ওয়ান ডাইরেকশন অনলি। সবগুলোর গ্রুপগুলোর যদি আমি রেজাল্টেন্ট নিই তাহলে সেটা একটাই মাত্র ডিরেকশনে থাকছে। সেই জন্য আমরা বলছি যে গ্রুপটার বা সাবস্টিটিউয়েন্টটার মোমেন্ট হচ্ছে লিনিয়ার। আরও এক্সাম্পল দিই, যে দুটো ওখানে লিখেছি সেই দুটোকে বুঝিয়ে দিয়ে আর একটু, তাহলে সুবিধা হবে। দেখো CN, C ট্রিপল বন্ড N, নাইট্রোজেনটা লোন পেয়ার থাকে। লোন পেয়ারটা যদি আমি এইভাবে দেখাই তাহলে CN এর মধ্যে নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে? sp কার্বন, যদিও sp কার্বন অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ হয়, কিন্তু sp কার্বনের থেকে sp নাইট্রোজেন তো আরও বেশি ইলেকট্রোনেগেটিভ। আর লোন পেয়ারের জন্য মোমেন্টটা এইদিকে, ফলে এই দুটোর রেজাল্টেন্ট এই দিকেই হবে, একটাই ডিরেকশন। মানে গ্রুপ মোমেন্টটা তার কটা ডাইরেকশন? একটাই যদি হয় তাহলে লিনিয়ার, যদি একাধিক হয় তাহলে নন লিনিয়ার, ঠিক আছে? C ডবল ও মাইনাস, দেখো C ও আর এখানে ও মাইনাস। এখন দেখে মনে হতে পারে যে একটাও তো ডাবল বন্ডেড আর একটাও তো সিঙ্গেল বন্ডেড, তাহলে নিশ্চয়ই আলাদা, কিন্তু এটা আলাদা নয়। কেন আলাদা নয়? কারণ এখানে তো রেজোনেন্স হয় এবং এই পুরো সিস্টেমটা তো এইরকমভাবে থাকে, তাই না? ডটেড, এখানে ডটেড, দিস ইজ ডেল্টা মাইনাস, দিস ইজ ডেল্টা মাইনাস। তাহলে গ্রুপটা অর্থাৎ C ডবল মাইনাস গ্রুপটা বা সাবস্টিটিউয়েন্টটা সিমেট্রিক্যাল। তাহলে যদি এই দিকে মোমেন্ট হয় এবং এই দিকে মোমেন্ট হয় তাহলে তাদের রেজাল্টেন্ট কোন দিকে হবে? একটাই ডাইরেকশন থাকছে, তাই না? মিউ রেজাল্টেন্ট যদি এই দিকে হয় তাহলে একটাই ডাইরেকশন, গ্রুপ মোমেন্টের একটাই ডাইরেকশন। গ্রুপ মোমেন্টের ডাইরেকশন যদি একটাই হয় তাহলে মোমেন্টটা লিনিয়ার, ঠিক আছে? তাহলে একটুখানি সংক্ষেপে লিখেও নিতে পারো যে ডাইরেকশন অফ গ্রুপ মোমেন্ট। আচ্ছা, এখানে লিখি দেয়ার ইজ অনলি ওয়ান ডাইরেকশন অফ গ্রুপ মোমেন্ট, ঠিক আছে? এরকম যদি হয় তাহলে আমরা বলবো যে গ্রুপ মোমেন্ট ইজ লিনিয়ার। বোঝানো গেল? আর যে এইগুলো এদের গ্রুপ মোমেন্টটা নন লিনিয়ার কেন? দেখো, তাহলে এরকম একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো যাক C ডবল বন্ড C আছে, তো এবার এদিকে ধরো OH আছে, OH, আর ধরো এরকম আছে OH। এটা ট্রান্স হয়ে গেল, বুঝতেই পারছো, এদিকে হাইড্রোজেন আর এদিকে হাইড্রোজেন, এটা ট্রান্স আইসোমার হয়ে গেল। ট্রান্সটা অ্যাকচুয়ালি কেন নট ইকুয়াল টু জিরো সেইটা বোঝানোর চেষ্টা করছি। যদি নন লিনিয়ার হয় মোমেন্ট, গ্রুপ মোমেন্ট, তাহলেই ট্রান্স নট ইকুয়াল টু জিরো হবে, ট্রান্সের ডাইপোল মোমেন্ট। এবার সেটা কীরকম হচ্ছে দেখো। প্রথম কথা হচ্ছে, এমনিতে এখন এই ছবিটা দেখে আমরা এটা ভাবছি যে, অন্য কালি দিয়ে দেখাই, এই মোমেন্টটা অক্সিজেনের দিকে, এই মোমেন্টটা অক্সিজেনের দিকে। এবার এক্স্যাক্টলি এরা অপোজিট ডাইরেকশানে আছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, সুতরাং এই অবস্থায় মিউটা অবশ্যই জিরো হবে। কিন্তু এখানে একটা মজা হচ্ছে যে অক্সিজেনগুলো তো লোন পেয়ার আছে, এবং সেই লোন পেয়ারগুলো কীরকমভাবে থাকে দেখো। আচ্ছা, এটা থাকে এরকম লেখা, লোন পেয়ারগুলো কেমন করে থাকে? কার্বন, ধরো অক্সিজেন, এইবার এদিকে একটা লোন পেয়ার, এদিকে একটা লোন পেয়ার। এই লোন পেয়ারগুলোর একটা মোমেন্ট আছে নিশ্চয়ই এরকম, দুটোর আর কি রেজাল্টেন্ট। আর এটার যদি মোমেন্ট এই দিকে হয় তাহলে এই দুটোর রেজাল্টেন্ট মোটামুটি এই ডাইরেকশান আর এই ডাইরেকশানের মাঝ বরাবর কিছু একটা হবে মোমেন্ট, আর এটারও এরকম হবে কিছু একটা, তো নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। কিন্তু ভেবে দেখো, এই যে বন্ডটা, এটা তো সিঙ্গেল বন্ড, এই বন্ডের এগেনস্টে কিন্তু রোটেশন সম্ভব সিঙ্গেল বন্ডের অ্যারাউন্ডে। OH বন্ডটা ঘুরবে, বা যদি OH বন্ড ঘোরে তাহলে আরেকটা কম্বিনেশন কি হতে পারে দেখো, এটা এইদিকে আর এইটা যদি
এনি ডিরেকশন আদার দেন এইটা যদি হয়, তাহলে কি হবে? আমি এই যে ছবিটা এঁকেছি এখানে, যে সিও বন্ডের মোমেন্ট এবং দুটো লোন পেয়ারের যে মোমেন্ট, তাদের যে রেজাল্টেন্ট, অর্থাৎ এই জিনিসটা, এটা কি জিনিস? এটা হচ্ছে একটা সিও বন্ড আর দুটো লোন পেয়ারের রেজাল্টেন্ট, তাদের রেজাল্টেন্ট মানে ফাইনাল মোমেন্ট হচ্ছে এটা। তাই এটা একটা এদিকে এরকম থাকবে। কিন্তু যদি এইভাবে না থেকে যদি আর অন্য কিছু হয়, ধরো এই বন্ডটা ঘুরে গেছে, বন্ডটা যদি ঘুরে যায়, তাহলে এইভাবে না হয় আর যে কোনো ডাইরেকশন থাকতে পারবে। ধরো এইচটা এইদিকে চলে এসছে আর লোন পেয়ার দুটো এইদিকে আছে, ঠিক আছে? তখন তো এইটা এইদিকে, এই দুটোর এইদিকে মোমেন্ট, তাহলে এইটার যা মোমেন্ট আর এইটার যা মোমেন্ট, তার মাঝামাঝি কোনো একটা জায়গায় টোটাল মোমেন্টটা হবে, মানে ফাইনাল যে রেজাল্টেন্টটা সেটা হবে। তাহলে এর যে ডাইরেকশান আর এর যে ডাইরেকশান, এইবার তো এটা এক্স্যাক্টলি অপোজিট হলো না, আলাদা হয়ে গেল। যখন এক্স্যাক্টলি অপোজিট হবে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, একমাত্র তখনই তারা পরস্পরকে ক্যান্সেল আউট করবে এবং মিউ জিরো হবে। এখন বন্ড যেহেতু ঘুরছে, সবসময় বন্ড ঘুরছে, সুতরাং একটা মাত্র ওরিয়েন্টেশন এরকম হবে যখন মিউ ইকুয়াল টু 0। বাদবাকি সমস্ত ওরিয়েন্টেশনে দুটো মিউ পরস্পরকে ক্যান্সেল আউট করতে পারবে না। সেই জন্য ওভারঅল সবকটা ওরিয়েন্টেশনের রেজাল্টেন্টেই তো হচ্ছে টোটাল মলিকিউলটা। তাই জন্য আমরা বলবো যে ওভারঅল মলিকিউলটার মিউ মানে ডাইপোল মোমেন্ট ইজ নট ইকুয়াল টু 0, ঠিক আছে? বা ধরো আমরা যদি COOH গ্রুপের কথা চিন্তা করি, COOH, সি এদিকে ও, এদিকে OH, ঠিক আছে? সি এদিকে ও, এদিকে OH, এক্ষেত্রেও তাই। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। এক্ষেত্রে কী হচ্ছে দেখো, এক হচ্ছে যদি এরকম হয়, এইটা ওপরে এটা নিচে, এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এটার ওরিয়েন্টেশন একদম অপোজিট, সুতরাং এক্ষেত্রে 0 হবে। কিন্তু এইটা ছাড়া আর যে কোনো ওরিয়েন্টেশন যদি হয়, তাহলেই তো মুশকিল। যদি এরকম হয় যে এই বন্ডটা এমনভাবে ঘুরলো যাতে এই সি ডবল বন্ডটা আউট অফ প্লেন চলে এলো, ওইচটা ওই দিকে চলে গেল বোর্ডের ভেতরের দিকে, অবশ্যই হতে পারে সেটা। এখন এই প্লেনে আছে, যদি বন্ড রোটেট হয় তাহলে এরকম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে এটা বাইরের দিকে বেরিয়ে আসলো, ওটা ভেতরের দিকে চলে গেল। না, আমি বলছি এনি আদার ওরিয়েন্টেশন আফটার রোটেশন অফ সিঙ্গেল বন্ড, এটাও হতে পারে, এখানেও হতে পারে রোটেশন। তাহলে রোটেশনের ফলে যে কোনো অন্য ওরিয়েন্টেশন পেলেই সেক্ষেত্রে এদিককার টোটাল যা রেজাল্টেন্ট যা গ্রুপ মোমেন্ট আর এদিককার রেজাল্টেন্ট যা গ্রুপ মোমেন্ট, সেটা আলাদা হয়ে যাবে। প্লাস এখানে তো আমি এখনও অক্সিজেনের লোন পেয়ার দুটোই দেখাইনি, আর দুটো লোন পেয়ার আছে অক্সিজেনে, এখানে লোন পেয়ার আছে, দুখানা লোন পেয়ার এখানেও আছে। ফলে সব মিলিয়ে পরিস্থিতি খুবই জটিল। এই অবস্থায় কোনো না কোনো এরকম একটা মাত্র ওরিয়েন্টেশন আমরা পাবো যেখানে মিউটা 0 হবে, কিন্তু বাদবাকি সমস্ত ওরিয়েন্টেশনে, যেহেতু সিঙ্গেল বন্ড অনবরত রোটেট করছে কন্টিনিউয়াসলি, তো বাদবাকি সমস্ত ওরিয়েন্টেশনে আমরা পাবো যে দুটো মিউ পরস্পর ক্যান্সেল আউট হচ্ছে না। সেই জন্য ট্রান্স হোক, সিস হোক, যাই হোক না কেন, সেখানে রেজাল্টেন্ট 0 হবে না, ঠিক আছে? এক্সাম্পল, তাহলে এবার যদি একটা সিস ভার্সেস ট্রান্স একটা বলি, ধরো এখানে COOH আছে আর এখানে COOH আছে, এটা ট্রান্স হয়ে গেল। আর যদি একটা সিস আইসোমার বলি, এটা সিস গ্রেটার দেন ট্রান্স আমরা বলছি, তো সেইটা কেন বলছি দেখো, ট্রান্সটা কেন 0 হবে না সেটা বোঝা গেল, কিন্তু সিসটা কেন বেশি সেইটা খুবই সহজ। দেখো, এটা অপোজিট, এটা এইদিকে, এটা এইদিকে, অপোজিট ডাইরেকশন, 0 হবে না আমরা বুঝলাম, মিউ নট ইকুয়াল টু 0, কিন্তু যেহেতু পুরোপুরি অপোজিট ডাইরেকশন, ফলে যদি 0 নাও হয় তাহলে এটা আর এটার ভ্যালু খুব কাছাকাছি হবে। মানে ভ্যালু যদি এক্স্যাক্ট সেম হয়ে যায় তাহলে মিউ 0, সেটা একটা মাত্র ওরিয়েন্টেশন। অন্য ওরিয়েন্টেশনগুলোতে ভ্যালু সেম না, কিন্তু ভ্যালু কাছাকাছি তো হবে। তো তারা পরস্পর ক্যান্সেল আউট করছে, তো একটা ওই দিকে একটা উল্টো দিকে, ফলে মাইনাস হয়ে যাবে যদি রেজাল্টেন্ট করতে যাই। আর এইখানে এইটা অর্থাৎ দুটো বন্ড মোমেন্ট, তারা পরস্পরকে অ্যাসিস্ট করছে, তো যোগ হবে, তো সুতরাং এখানে অবশ্যই ভ্যালু অনেক বেড়ে যাবে। দুটোর রেজাল্টেন্ট যখন বের করবো তখন দুটো পরস্পর যোগ হবে, অ্যাকিউট অ্যাঙ্গেল এখানে বিয়োগ হবে, তাই না? মিউ আমরা ফর্মুলা জানি, √of μ1 স্কোয়ার প্লাস μ2 স্কোয়ার প্লাস 2 μ1 μ2 cos θ। এখন যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয় তাহলে cos θ এর ভ্যালু বেশি, এখানে cos θ এর ভ্যালু কম, ন্যাচারালি এখানে রেজাল্টেন্টের ভ্যালু কম। আচ্ছা, কেস 2 এর একটা এক্সাম্পল বলি।
আনসিমেট্রিক্যাল অ্যালকিন। ধরো এখানে এইচ আর এখানে এইচ আছে, এটা ট্রান্স আইসোমার হচ্ছে। এদিকে ধরো ইথাইল বা মিথাইল কিছু একটা আছে, ইলেকট্রন রিলিজিং, আর এখানে ধরো ইলেকট্রন উইথড্রয়িং, NO2 আছে। আর এটা সিস আইসোমার দিচ্ছি, তাহলে এখানে মিথাইল NO2 এইচ, তাহলে আনসিমেট্রিক্যাল হয়ে গেল অ্যালকিনটা। এবার ইলেকট্রন রিলিজিং, তাহলে ইলেকট্রন রিলিজ করছে sp3 কার্বন থেকে sp2 দিকে হবে মোমেন্ট। আর এখানে নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই ওর দিকে হচ্ছে, এখানে sp2 দিকে এবং নাইট্রোজেনের দিকে। দেখো এই দুটো মোমেন্ট পরস্পরকে কি করছে, অপোজ করছে, একজন নিচের দিকে আর একজন উপরের দিকে। তাহলে এদের যে রেজাল্টেন্ট যাই হোক না কেন, সেটা মানে মিউ রেজাল্টেন্ট ইজ লো, অনেক কম হবে, কারণ একটা অন্যটার অপোজিট ডাইরেকশানে আছে। এখানে এও যা ডাইরেকশানে ও তাই ডাইরেকশানে, তাহলে এখানে যে মিউটা পাবো মিউ আর, সেটা অনেক হাই হবে, অনেক বেশি হবে ন্যাচারালি। দেখো ট্রান্স আইসোমার, তাহলে আমরা বলতেই পারি যে মিউ ট্রান্স গ্রেটার দেন মিউ সিস। যখনই এরকম হবে যে একটা ARG অন্যটা EWG, সেক্ষেত্রে কিন্তু ট্রান্সের সবসময় মিউ ভ্যালু বেশি হবে সিসের তুলনায়। আচ্ছা, এখানে একটা অ্যাডিশনাল ইনফরমেশন বলে দিই, সেটা হচ্ছে এই যে NO2 গ্রুপ মোমেন্ট কীরকম হয় বলো দেখি। NO2 গ্রুপ মোমেন্ট কিন্তু লিনিয়ার, NO2 গ্রুপের গ্রুপ মোমেন্ট লিনিয়ার। মানে কি, মানে NO2 গ্রুপটা তো অ্যাকচুয়ালি এরকম দেখতে হয়, এখানে O মাইনাস হয়, এনটা প্লাস সাইন থাকে। এখন এইখানে তো রেজোনেন্স হবে, কেমন দেখতে হবে এটাকে, এরকম দেখতে হয়, এটা ডেল মাইনাস, এটা ডেল মাইনাস। তাই নাইট্রোজেন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই জন্য একটাই ডাইরেকশানে গ্রুপ মোমেন্ট থাকবে। যেহেতু গ্রুপ মোমেন্ট একটি ডাইরেকশানে, তাই গ্রুপ মোমেন্ট লিনিয়ার। তাহলে আমরা ওই যে প্রথমে যে এক্সাম্পলগুলো পড়ছিলাম, সিরেবলো মাইনাস মিথাইল, সেই লিস্টে আমরা NO2 গ্রুপটাকেও অ্যাড করতে পারি। এইবার আমরা একসঙ্গে এই বিভিন্ন টাইপের মিক্সড কিছু এক্সাম্পলস দেখব। দুটো কোয়েশ্চেন আছে, একটা ডাইপোল মোমেন্ট কম্পেয়ার করতে হবে এগুলোর, আর ওইদিকে কিছু কম্পাউন্ড আছে যেগুলো পোলার কি নন পোলার সেটা আইডেন্টিফাই করতে হবে। আগে এগুলো করি। দেখো ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, তাহলে ক্লোরিনগুলো এদিকে থাকবে আর এই মোমেন্টগুলো এদিকে থাকবে। একটা জিনিস বোঝো, ক্লোরিন মিথাইল এরা সবাই হচ্ছে এমন গ্রুপ যাদের গ্রুপ মোমেন্টটা লিনিয়ার এবং কম্পাউন্ডটাও দেখছি সিমেট্রিক্যাল, এদিকে মিথাইল ক্লোরিন এদিকেও মিথাইল ক্লোরিন সবাই তাই। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে মিউ সিস গ্রেটার দ্যান মিউ ট্রান্স, ঠিক আছে, এবং ট্রান্স ইকুয়াল টু 0। অবভিয়াসলি দেখা যাচ্ছে এখানে ট্রান্স 0, এটা ক্যান্সেল আউট হচ্ছে, এটাও ক্যান্সেল আউট হচ্ছে। আচ্ছা, এইখানে যে এক্সাম্পলগুলো আমরা লিখেছি, মানে এই অবস্থায় প্রত্যেকটা এক্সাম্পলে দুটো করে আছে তো বাঁদিকের যে কম্পাউন্ডগুলো, প্রথম যে কম্পাউন্ড সেটাকে আমরা বলছি A আর পরেরটাকে আমরা বলছি B। সেক্ষেত্রে এইখানে আমরা বলবো যে মিউ A লেস দেন মিউ B, বিটা যেহেতু সিস সুতরাং B হচ্ছে বেশি, আর মিউ A হচ্ছে 0। এইভাবে আমরা আনসারগুলো কন্টিনিউ করব। এবার পরেরটায় দেখি। দেখো মিথাইল এবং ইথাইল একই রকম, ইথাইলটাও মিথাইলের মতোই সিমেট্রিক্যাল হচ্ছে গ্রুপ, মানে টেট্রাহেড্রালি সবাই অ্যারেঞ্জ থাকে এবং ওখানে হচ্ছে আমরা দেখতে পাবো যে গ্রুপ মোমেন্টটা লিনিয়ার, ঠিক আছে। তা মিথাইলের থেকেও এই কার্বনের দিকেই হবে, যেহেতু এই কার্বনটা sp3 থেকে sp2 দিকে হবে, অপোজিট ডাইরেকশানে যাচ্ছে, ঠিক আছে। মিথাইল দুটো ওপরে, ইথাইল দুটো নিচে। এখানে আমরা দেখছি যে ইথাইল আর ইথাইল পরস্পরকে ক্যান্সেল আউট করছে, মিথাইলও পরস্পরকে ক্যান্সেল আউট করছে, এটা ট্রান্স। তাহলে আবারও আমরা বলবো যে মিউ A গ্রেটার দেন মিউ B, এটা সিস, ক্যান্সেল আউট হচ্ছে না। ইথাইলের ভ্যালু আলাদা যেহেতু, তাই অপোজিট ডাইরেকশান হলেও ক্যান্সেল আউট হচ্ছে না, কিছু একটা ভ্যালু থাকবে। হ্যাঁ, তো মিউ সিস গ্রেটার দেন 0 হবে অ্যাকচুয়ালি। আর আমাদের আনসার হচ্ছে এইটা যে মিউ A গ্রেটার দেন মিউ B ইকুয়াল টু 0, মিউ বিটা 0, ট্রান্সটা 0। পরেরটা দেখি। এখানে দেখো কার্বনের দিকে, এটাও কার্বনের দিকে, এটা ফ্লুরিনের দিকে, ফ্লুরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, আর এইটা এই দিকে, ঠিক আছে। হাইড্রোজেন CH মোমেন্ট দুটো ওপরের দিকে, ফ্লুরিনটাও ওপরের দিকে,
মিথাইল নিচের দিকে দিচ্ছে, তাহলে ওভারঅল মিউটা উপরের দিকে থাকবে, ওভারঅল রেজাল্টেন্টটা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ফ্লোরিনের দিকে CH বন্ড মোমেন্ট ক্যান্সেল আউট হয়ে গেল, এটা এইদিকে, তাহলে MEC মোমেন্ট আর CF মোমেন্ট একই দিকে, তাহলে এখানে মিউটা বেশি, তাই তো। আর আচ্ছা, আমরা একটা জিনিস আগে দেখে নিই যে এটা কিন্তু সিমেট্রিক্যাল, মানে এটার সঙ্গে MEH না, সিমেট্রিক্যাল না, আনসিমেট্রিক্যাল। এখানে F আছে, F আর H, তাহলে ওই দিকটা আর এই দিকটা আলাদা, তাহলে আনসিমেট্রিক্যাল সিস্টেমে আমরা কি দেখলাম, এইটা হচ্ছে ইলেকট্রন রিলিজিং গ্রুপ, আর এটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। সেক্ষেত্রে আনসার কী হবে, ট্রান্স গ্রেটার আমরা জানতাম, তাহলে এটা ট্রান্স। আমরা দেখতে পাচ্ছি ট্রান্সে এইটা যেদিকে যাচ্ছে এটাও সেই দিকেই যাচ্ছে, একই ডিরেকশনে যাচ্ছে, আর ওই দুটো ক্যান্সেল আউট হয়ে গেছে, সুতরাং এটার ভ্যালু অনেক বেশি হবে, যেটা একটু আগেও বলছিলাম। আর এইখানে এটা সিস আইসোমার, এখানে CF বন্ডের মোমেন্ট যেদিকে, ওই উপরের দিকে ডাইরেকশান উপরের দিকে, আর MEC এর ডাইরেকশান নিচের দিকে, তাহলে পরস্পর কী হবে, এটা একটা অন্যটাকে অপোজ করবে, সুতরাং এখানে ভ্যালু কম হবে। তাই আমরা ফাইনালি আনসার করবো যে এটা যদি A ওটা B হয়, তাহলে μA ইজ লেস দেন μB, এটা আনসার। আর এছাড়া আমরা বলতে পারি যে μA ইজ নট ইকুয়াল টু 0 আর μBটাও ইজ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, পরের এক্সাম্পল COOH। এখানেও COOH আমরা আগেই দেখলাম যে এটা নন সিমেট্রিক্যাল গ্রুপ, যদিও কম্পাউন্ডটা সিমেট্রিক্যাল, মানে অ্যালকিনটা সিমেট্রিক্যাল, কিন্তু এই গ্রুপটা হচ্ছে এমন একটা গ্রুপ যার গ্রুপ মোমেন্টটা সিমেট্রিক্যাল নয়, মানে কেস 1B। সেক্ষেত্রেও আমরা কি দেখব, ট্রান্সের মানে যদি এটা যদি ট্রান্স হয়, এটা যদি B হয়, বিটা যদি সিস হয়, তাহলে μB ইজ গ্রেটার দেন μA ইজ নট ইকুয়াল টু 0। এটা বেশি অবভিয়াসলি, এটা কম কেন, কারণ এটা উল্টো দিকে কাজ করছে, কিন্তু যেহেতু এরা আনসিমেট্রিক্যাল, লোন পেয়ার রয়েছে, ফলে এখানে এক্স্যাক্টলি 0 হয়ে যাবে না, সুতরাং ভ্যালু কম হবে। লাস্ট 5 নম্বর, এখানে OH এর দিকে মোমেন্ট, OH অপোজিট। আচ্ছা, মিথাইল আর কার্বনের যে বন্ড মোমেন্টগুলো, এইগুলো পরস্পরকে ক্যান্সেল আউট করবে, CH3 বন্ড মোমেন্টগুলো ক্যান্সেল আউট করবে, কিন্তু এরা ক্যান্সেল আউট হবে না, কারণ OH এর লোন পেয়ার আছে, গ্রুপ মোমেন্ট ইজ নট ইকুয়াল টু 0, সুতরাং অপোজিট ডাইরেকশান মনে হলেও এখানে কিন্তু মিউ ইজ নট ইকুয়াল টু 0 হবে। আর এদিকটায় এরা দুজন, এদের রেজাল্টেন্ট উপরের দিকে হবে, আর এদেরও রেজাল্টেন্ট উপরের দিকে হবে, ফলে ওভারঅল মিউ বেশি ওখানে, তাহলে আমরা বলবো কি μB এখানেও গ্রেটার দেন μA। ঠিক আছে, 5টা এক্সাম্পল। ওইদিকে আরও কিছু কোয়েশ্চেন্স আছে। এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে কোনটা পোলার এবং কোনটা নন পোলার। আইডেন্টিফাই করার জন্য আমরা কী করবো, প্রত্যেকটা ছবি আরেকবার করে আঁকবো, যাতে করে বিষয়টা বুঝতে একটু সুবিধা হয়। তো দেখো NO2 গ্রুপ, আমি একটু আগে বললাম যে NO2 গ্রুপটা হচ্ছে একটা সিমেট্রিক্যাল গ্রুপ। NO2 গ্রুপে এখানে এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়, এদিকেও তাই, Nটা প্লাস চার্জড, এখানে অক্সিজেন, ডেল্টা নেগেটিভ। ফলে আমরা বুঝতেই পারছি যে ওভারঅল NO2 গ্রুপের রেজাল্টেন্ট এদিকে, আর এখানে উপরের দিকে 180 ডিগ্রি, সুতরাং মিউ ইকুয়াল টু 0। তাহলে এটা কি হয়ে গেল, মিউ যেহেতু ইকুয়াল টু 0, এটা হয়ে গেল নন পোলার। OHটা নন পোলার হবে না, কেন, কারণ OH এই বন্ডের রোটেশন হতে পারে। যদি এরকমভাবে আমরা একটা রিপ্রেজেন্টেশন দেখাই, এখানে আমরা বলবো যে এই মোমেন্ট মানে এই CO মোমেন্ট আর এদিকে যে লোন পেয়ার আছে, যদি সব সময় মোমেন্ট ওই দিকে হয়, তাহলে এটার এক্স্যাক্ট অপোজিট দিকে এইটাতে। অন্য যদি কোনো ওরিয়েন্টেশন হয়, ধরা যাক এরকম কোনো একটা ওরিয়েন্টেশন হলো যে অক্সিজেনটাও এই দিকে, তখন তো এই মোমেন্ট আর এই মোমেন্ট ক্যান্সেল আউট হবে না, সুতরাং ওভারঅল এখানে মিউ ইজ নট ইকুয়াল টু 0, অর্থাৎ মলিকিউলটা এখানে হয়ে যাবে পোলার। সায়ানাইড যেহেতু একটা লিনিয়ার গ্রুপ, C ট্রিপল বন্ড N, আর এখানেও C ট্রিপল বন্ড N, ফলে ওভারঅল মিউ এখানে 0 হয়ে যাবে, সুতরাং নন পোলার। NH2 গ্রুপটা এক্স্যাক্টলি OH গ্রুপের মতোই। NH2 গ্রুপ এমনিতে আমাদের দেখে মনে হবে কীরকম, যে N
আর এই দুটো এইচ এরকম থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি NH2টাতে একটা লোন পেয়ারও থাকে। তা লোন পেয়ার যেহেতু থাকবে সুতরাং আবারও আমরা ওই OH-টার মতোই একটা কিছু এর ওরিয়েন্টেশন পাবো। OH-টার মতনই এরকম একাধিক ওরিয়েন্টেশন থাকবে, যেখানকার একটা মাত্র ওরিয়েন্টেশনে মিউটা 0 হবে, অন্যগুলোতে হবে না। ফলে ওভারঅল এই মলিকিউলটা হয়ে যাবে পোলার, অর্থাৎ মিউ ইজ নট ইকুয়াল টু 0। COOH আমরা একটু আগেই দেখলাম যে এটা গ্রুপ মোমেন্ট, লিনিয়ার নয়, ফলে এটা ওভারঅল পোলার হবে, অর্থাৎ মিউ ইজ নট ইকুয়াল টু 0। COO মাইনাস গ্রুপটা এক্স্যাক্টলি NO2 গ্রুপের মতন COO এরকম থাকে, আমরা একটু আগেও দেখেছিলাম। সুতরাং এইটা ক্ষেত্রে মিউ ইকুয়াল টু 0 হয়ে যাবে, অর্থাৎ নন পোলার হয়ে যাবে। এক্ষেত্রেও তাই নন পোলার। আমরা ক্লোরিন দিয়ে একটা এক্সাম্পল দেখালাম শুরুর দিকে, ক্লোরিন ব্রোমিন একই ব্যাপার, 3টে করে লোন পেয়ার থাকে এবং সেই 3টে লোন পেয়ারই এখানে টেট্রাহেড্রালি অ্যারেঞ্জ থাকে। ফলে এখানেও ওভারঅল ওপরের দিকে এবং নিচের দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো মোমেন্ট থাকবে এবং ওভারঅল কম্পাউন্ড 0 হবে। SH-টা থাইও অ্যালকোহল গ্রুপটা এক্স্যাক্টলি অ্যালকোহল গ্রুপের মতন, OH-এর মতন, ফলে এই কম্পাউন্ডটা হয়ে যাবে পোলার এবং এখানে মিউ ইজ নট ইকুয়াল টু 0, রাইট? কপি করো। ডাইপোল মোমেন্টের পর সেকেন্ড ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে বয়লিং পয়েন্ট অফ GI। কী করে কম্পেয়ার করবো? এক লাইনে এখানে আমি আনসার বলে দিতে পারি যে বয়লিং পয়েন্ট ভ্যারিজ উইথ মিউ, অর্থাৎ দুটো কম্পাউন্ড যারা পরস্পরের GI তাদের মধ্যে যার মিউ ভ্যালু বেশি তার বয়লিং পয়েন্ট বেশি। শুধু এইটুকু বলে কয়েকটা এক্সাম্পল করে দিতে পারি। যদি বয়লিং পয়েন্ট কম্পেয়ার করতে দেয় সিস ট্রান্স আইসোমারগুলোর, তাহলে আমরা কি দেখব? ডাইপোল মোমেন্ট আগে বের করব। এই জন্য ডাইপোল মোমেন্ট যে ব্যাপারটা, মানে যে প্রপার্টিটা, সেইটা এতটা ইম্পর্টেন্ট। এই জন্য ওইটা আমি এত সময় নিয়ে পড়ালাম, যাতে ডাইপোল মোমেন্ট কম্পেয়ার করতে আমাদের কোনো অসুবিধা না হয়। আমরা এখানে বেসিক্যালি ডাইপোল মোমেন্ট, বয়লিং পয়েন্ট, সলিউবিলিটি ইন ওয়াটার অর্থাৎ জলে দ্রাব্যতা এবং গলনাঙ্ক মেল্টিং পয়েন্ট, এই 4টে প্রপার্টি দেখব। তো এই যে 3টে প্রপার্টি, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট আর সলিউবিলিটি ইন ওয়াটার, 3টেই ডিপেন্ড করছে প্রথমটার উপরে, ডাইপোল মোমেন্টের উপরে। সেই জন্য ডাইপোল মোমেন্টটা আমরা এতটা সময় নিয়ে এতটা ডিটেইলিং করে আমি পড়ালাম। এবার শুধু এইটুকু বললেই হয়। স্টিল আমি আরও 2-4 কথা বলে রাখতে চাইছি এখানে, যাতে করে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতেও আমাদের সুবিধা হয় আর কি। সেখানে আমাদের অনেক বয়লিং পয়েন্ট কম্পেয়ার করতে হয়। বয়লিং পয়েন্টের ডেফিনিশন হচ্ছে এটা, যে ইট ইজ দ্য টেম্পারেচার অ্যাট হুইচ ভেপার প্রেশার অফ লিকুইড বিকামস ইকুয়াল টু এক্সটার্নাল প্রেশার। অর্থাৎ কোনো একটা লিকুইড, অর্থাৎ তরল পদার্থ, যাকে কিনা বয়েল করতে হবে, বাষ্পে পরিণত করতে হবে, তো সেই লিকুইডটার ভেপার প্রেশার, বাষ্পচাপ, কার সঙ্গে সমান হবে? এক্সটার্নাল প্রেশার। এক্সটার্নাল মানে বাইরের প্রেশার, বাইরের মানে এখানে বায়ুমণ্ডলের প্রেশার। তাহলে বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে যখন কোনো একটা লিকুইডের ভেপার প্রেশার বা বাষ্পচাপ সমান হয়, যে টেম্পারেচারে হয়, সেই টেম্পারেচারটা হচ্ছে তার বয়লিং পয়েন্ট। অর্থাৎ তখন লিকুইডটা কী হয়? বয়েল হতে শুরু করে, ফুটতে শুরু করে। এবার বাষ্পচাপ ব্যাপারটা কি? ছোটো করে এক কথায় বলে রাখি। ধরো একটা পাত্রের মধ্যে এখানে লিকুইড আছে, এবার এই লিকুইডটা নর্মাল টেম্পারেচার আমরা জানি বাষ্পায়ন হয়, এভাপোরেশন। এই লিকুইডের যে আপার সারফেস, তার উপরে এখানে বিন্দু বিন্দু বাষ্পের কণা তৈরি হতে থাকে যে কোনো টেম্পারেচারে। আর যদি আমি এখানে হিট দিই, তাহলে এই বাষ্প তৈরি হওয়ার রেট আরও বাড়তে থাকবে। এই বাষ্পগুলো লিকুইডের উপরে একটা নিম্নমুখী চাপ দেয়, এটাকেই আমরা বলি ওই তরলের বাষ্পচাপ। এবার ধরা যাক আমি গ্যাস বার্নারে বসিয়েছি এবং হিট দিচ্ছি আর কি। তো যত টেম্পারেচার বাড়ছে তত বাষ্পায়নের হার বাড়ছে, ইভাপোরেশন বাড়ছে, এবং তত বেশি বেশি ভেপার এখানে জমা হচ্ছে। বেশি বেশি ভেপার তত বেশি বেশি নিচের দিকে চাপ দিচ্ছে, ফলে ভেপার প্রেশার বাড়ছে আস্তে 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 আস্তে। এবার এই ভেপার প্রেশারের ভ্যালুটা বাড়তে বাড়তে একটা সময় এরকম হয় যে এই ভেপার প্রেশারটা কার সঙ্গে ইকুয়াল হয়ে যায়? প্রেশার অফ অ্যাটমসফিয়ার, বাহ্যিক প্রেশারের সঙ্গে, চাপের সঙ্গে সমান হয়ে যায়। তাহলে আমরা বলবো যে প্রেশার অফ ভেপার ইকুয়াল টু প্রেশার অফ অ্যাটমসফিয়ার। এটা কখন হয়? যখন আমরা এখানে হিট বাড়াতেই থাকছি এবং ইভ্যাপোরেশনের মাত্রা বাড়তেই থাকছে, অনেক বেশি বেশি করে এখানে বাষ্প তৈরি হচ্ছে, এবং সেই বাষ্পের যা প্রেশার লিকুইডের উপরে, সেটা যখন বায়ুমণ্ডলের চাপের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তখন লিকুইডটা ফুটতে শুরু করছে। এটা হচ্ছে ডেফিনিশন। কিন্তু এই পুরো প্রসেসটা হতে গেলে কি কি হতে হয় দেখো।
প্রথম কথা হচ্ছে যখন লিকুইড ফেজে আছে, লিকুইড ফেজে মলিকিউলগুলোর মধ্যে একটা আমরা জানি যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে, আন্তরাণবিক আকর্ষণ বল। সেই আকর্ষণ বল হতে পারে হাইড্রোজেন বন্ড, হতে পারে নন হাইড্রোজেন বন্ডের মধ্যে আমরা পড়েছি ইন্টারমলিকুলার ফোর্সের বিভিন্ন টাইপস পড়েছি। ভ্যান্ডারওয়াল ফোর্স হতে পারে বা নন ভ্যান্ডারওয়ালস মানে আয়ন ডাইপোল ইত্যাদি ফোর্স হতে পারে। তো যাই হোক, আমরা বলবো যে হাইড্রোজেন বন্ড হচ্ছে ভ্যান্ডারওয়াল বা নন ভ্যান্ডারওয়াল যে ফোর্সেসগুলো ছিল আয়ন ডাইপোল ইত্যাদি, আয়ন ইনডিউসড ডাইপোল, এদের তুলনায় বেশি হয়। এখন যত ইন্টারমলিকুলার ফোর্স বেশি হবে তত একটা লিকুইডের মলিকিউল থেকে আরেকটা লিকুইডের মলিকিউলকে সেপারেট করতে বেশি এনার্জি দিতে হবে, এই যে বেশি হিট এনার্জি দিতে হবে। তাহলে এক তো হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ ইন্টারমলিকুলার ফোর্স। তাহলে ইন্টারমলিকুলার ফোর্সকে অতিক্রম করে মলিকিউলগুলোকে সেপারেট করতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। এটা কীভাবে হবে? থ্রু এনার্জি। এই যে এনার্জি দিচ্ছি মলিকিউলগুলো, তাদের মধ্যেকার যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা ভেঙে যাবে, মলিকিউলগুলো আলাদা হবে। আলাদা হওয়ার পরে নেক্সট কাজ হচ্ছে মলিকিউলগুলোকে, এই ভেপার আলাদা হওয়ার পরে তারা ভেপার হলো, এবার ভেপারটাকে তো বাইরে বেরোতে হবে, ভেপারটাকে পাত্র থেকে বেরিয়ে বাইরে চলে যেতে হবে। অর্থাৎ ভেপারের যে মলিকিউলগুলো তাদের মধ্যে একটা কাইনেটিক এনার্জি তৈরি হতে হবে, গতিশক্তি তৈরি হতে হবে, তবে তো তারা বাইরে বেরোতে পারবে। গতিশক্তি তৈরি হবে কীভাবে? এই যে আমরা এনার্জি দিচ্ছি, এই এনার্জিটাই কনভার্ট হয়ে ভেপারের কাইনেটিক এনার্জিতে পরিণত হবে। এখন কাইনেটিক এনার্জি মানে হচ্ছে আমরা জানি হাফ এমভি স্কোয়ার। তাহলে একটা ভেপারকে এখান থেকে তুলে বাইরে ফেলতে হবে। তাহলে যে লিকুইডটার আমরা ভেপোরাইজ করছি, যে লিকুইডটাকে, যদি পাশাপাশি দুটো আলাদা লিকুইড থাকে, তাহলে যে লিকুইডের ক্ষেত্রে মোলার মাস বেশি, মাস যার বেশি, তার ক্ষেত্রে তাকে বাইরে ফেলতে গেলে বেশি এনার্জি দিতে হবে। তাহলে আমরা এরকম বলতে পারি যে যাকে আমরা ভেপোরাইজ করছি সেই পার্টিকুলার যে কম্পাউন্ডটা, তার মোলার মাসের উপরেও ডিপেন্ড করবে যে কত তাড়াতাড়ি সেটা ভেপোরাইজ হতে পারবে, তাই না? 2 নম্বর হচ্ছে মোলার মাস ফ্যাক্টর। কেন? মোলার মাস যদি অনেক বেশি হয়, আমি এমন এনার্জি দিলাম যে সেই বেশি মোলার মাসওয়ালা কম্পাউন্ডটাকে প্রয়োজনীয় গতিশক্তি দিতেই পারলো না, এই হিট এনার্জি। তাহলে গতিশক্তি যদি একে প্রোভাইড করতে না পারা যায়, তাহলে ও বাইরে বেরোবে না, ও আবার ব্যাক টু লিকুইড স্টেটে চলে আসবে। আমরা জানি এই তরল থেকে বাষ্পে পরিণত হওয়া এটা একটা উভমুখী প্রক্রিয়া। আবার ওই একই টেম্পারেচারে বাষ্প থেকে তরল হয়ে যেতে পারে যদি সাফিসিয়েন্ট এনার্জি তাকে না দেওয়া হয়। আর 3 নম্বর হচ্ছে গতিশক্তি পেয়েছে, এখানে গেল, অ্যাটমসফিয়ারে এলো, ধরা যাক এইটা পাত্রের উপরিতল এইখানে এলো। এবার যদি দেখা যায় যে অ্যাটমসফিয়ারের প্রেশার অনেক বেশি, এই ভেপারের তুলনায় অ্যাটমসফিয়ারের প্রেশার এতই বেশি যে অ্যাটমসফিয়ার মানে বাতাসের যে গ্যাসগুলো আছে তারা একে ধাক্কা দিয়ে আবার এখানে নিচে নামিয়ে দিল। তাহলে সেইটাকে ওভারকাম করতে হবে। সেইটাকে ওভারকাম করার উপায় হচ্ছে কি, বায়ুমণ্ডলের যে চাপ তার সঙ্গে এই বাষ্পের চাপকে মিনিমাম ইকুয়াল হতে হবে। কম হলেই ওকে ধাক্কা দিয়ে আবার বাষ্পটাকে পাত্রের মধ্যে দিয়ে দেবে, আবার ও রিভার্স হয়ে লিকুইডে চলে যাবে। তাহলে থার্ড কন্ডিশন হচ্ছে পি অফ ভেপার ইকুয়াল টু পি অফ অ্যাটমসফিয়ার, এটা হতেই হবে। এবার এই যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টটা, এইটা ডেফিনিশনে আমরা দেখাই। তাহলে লিকুইড থেকে ভেপার হতে গেলে প্রসেসটা কি? প্রথম কথা হচ্ছে আমরা যে এনার্জি দিচ্ছি সেই এনার্জি দিয়ে মলিকিউলগুলোকে সেপারেট করতে হলো, ইন্টারমলিকুলার ফোর্স ভাঙতে হলো। 2 নম্বর তাকে গতিশক্তি দিতে হলো, যার মোলার মাস বেশি তাকে বেশি গতিশক্তি দিতে হবে। আর থার্ড হচ্ছে ভেপারের যে প্রেশার সেটা অ্যাটমসফেরিক প্রেশারের সঙ্গে সমান হতে হবে। এখন এইটা করতে গেলে ওকে এনার্জি দিতে হবে, দিলে মোটমাট এই 3টে স্টেপেই হচ্ছে লিকুইডটা এনার্জি নিচ্ছে বাইরে থেকে। এজন্যই তো লিকুইড থেকে ভেপার হওয়ার যে প্রসেসটা সেটা হচ্ছে এন্ডোথার্মিক বা তাপগ্রাহী প্রক্রিয়া। তাহলে এই 3টে প্রসেসের যোগফল হচ্ছে এন্টায়ার বয়েলিং। আমরা যখন বয়েলিং পয়েন্ট কম্পেয়ার করি, অ্যাকচুয়ালি আমি এখন এই বয়েলিং পয়েন্ট আইসোবারের কথা বলছি না, আইসোমারগুলো ছাড়া নর্মালি যখন আমরা বয়েলিং পয়েন্ট কম্পেয়ার করি তখন আমরা কি দেখি? প্রথম ফ্যাক্টর এখানে লিখছি, টু কম্পেয়ার বয়েলিং পয়েন্ট। আমরা যেটা দেখি, প্রথমে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স দেখি আমরা।
ঠিক আছে। যদি মলিকিউলটার হাইড্রোজেন বন্ড থাকে, এদের ইন্টারমলিকুলার ফোর্স অনেক বেশি, ন্যাচারালি এদের বয়েলিং পয়েন্টও বেশি। ঠিক আছে, হাইড্রোজেন বন্ড গ্রেটার দেন নন হাইড্রোজেন বন্ড, মানে এরা ভ্যান্ডারওয়াল হতে পারে, ঠিক আছে, আয়ন ডাইপোল হতে পারে, আয়ন ইনডিউসড ডাইপোল হতে পারে ইত্যাদি। যদি হাইড্রোজেন বন্ড থাকে তাহলে তার বয়েলিং পয়েন্ট বেশি। এবার দেখা গেল যে দুটোরই হাইড্রোজেন বন্ড নেই, দুজনেই হচ্ছে এই ধরনের ইন্টারমলিকুলার ফোর্স আছে, সেক্ষেত্রে আমরা দেখব যে যদি সেটা না এখানে যদি ডিসাইড না করতে পারি, তাহলে আমরা দেখব যে পোলার মলিকিউলের হচ্ছে বয়েলিং পয়েন্ট নন পোলার মলিকিউলের তুলনায় বেশি। পোলার মানে কি, মানে যাদের মিউ ইজ নট ইকুয়াল টু 0। আর 3 নম্বর হচ্ছে ইফ বোথ মানে যাদের কম্পেয়ার করছি, ইফ বোথ পোলার, যদি দুজনেই পোলার হয়, আর যদি দুজনেই নন পোলার হয়, তাহলে কি দেখব, তাহলে কীভাবে কম্পেয়ার করব? তখন আমরা যেটা করি, দুটোই যদি পোলার হয়, আমরা জেনারেলি কোনটার ডাইপোল মোমেন্ট বেশি, কোনটা বেশি পোলার, যে বেশি পোলার তার বয়েলিং পয়েন্ট বেশি, যে কম পোলার তার বয়েলিং পয়েন্ট কম, এরকমটা আমরা দেখি না। এক্ষেত্রে কেবলমাত্র আমরা কি দেখি, বয়েলিং পয়েন্ট ভ্যারিজ উইথ মাস, মানে মাস লিখলে অ্যাকচুয়ালি ভুল হবে, মোলার মাস। মোলার মাস ইজ দ্য অনলি ফ্যাক্টর যখন দুটোই পোলার বা দুটোই নন পোলার। এক্সাম্পল, সব থেকে সহজ এবং সব থেকে কমন এক্সাম্পল হচ্ছে আমাদের যে বয়েলিং পয়েন্ট অফ HI ইজ গ্রেটার দেন HBr গ্রেটার দেন HCl গ্রেটার দেন HF। দেখো HF এর মধ্যে কিন্তু সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ না ফ্লোরিন এদের তুলনায়, তাহলে HF বন্ড সব থেকে পোলার, HF এর ডাইপোল মোমেন্টের ভ্যালু বেশি হওয়ার কথা বা বেশি হয় হয়তো, তাহলে HI যেহেতু সব থেকে কম পোলার হ্যালোজেনগুলোর মধ্যে, তাহলে এক্ষেত্রে ডাইপোল মোমেন্ট সব থেকে কম, তাহলে ডাইপোল মোমেন্ট অর্থাৎ মিউ ভ্যালু, সবাই পোলার, এরা সবাই পোলার, তাহলে আমি যদি বলি যে যত মিউ ভ্যালু বেশি তত বয়েলিং পয়েন্ট বেশি, তাহলে সেটা এখানে কাজ করছে না। তো ইনফ্যাক্ট এইরকম আর কোনো জায়গাতেও এরকম কাজ হয় না, মানে মিউ ভ্যালু বেশি হলে বয়েলিং পয়েন্ট বেশি, এরকমটা হয় না। যখন দুজনেই পোলার, এখানে 4 জনই পোলার, তখন আমরা খালি মোলার মাস দেখব, যার মোলার মাস বেশি তার বয়েলিং পয়েন্ট বেশি। এখানে ডাইপোল মোমেন্ট ফ্যাক্টর বেশি কাজ করতে পারে না, এখানে ডমিনেটিং ফ্যাক্টর হচ্ছে মোলার মাস ফ্যাক্টর। এইবার আমরা যে স্পেশাল কেসটা পড়ছি, আমরা একটাই কেস পড়ছি, সেটা হচ্ছে বয়েলিং পয়েন্ট আমরা কার কম্পেয়ার করছি, জিওমেট্রিক্যাল আইসোমার। জিওমেট্রিক্যাল আইসোমার যারা তাদের তো মোলার মাস তো সেম হবেই। এবার যেহেতু আইসোমারগুলোর ক্ষেত্রে মোলার মাস সেম, তাই জন্য আইসোমারগুলোর ক্ষেত্রে যদি দেখা যায় যে দুজনেই পোলার, তখন আমরা যেটা বেশি পোলার সেটা তার বয়েলিং পয়েন্ট বেশি, এইটা আমরা বলি। সেই জন্য আমি এখানে লিখেছি যে বয়েলিং পয়েন্ট ভ্যারিজ উইথ মিউ। এটা ওয়ান অ্যান্ড অনলি কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা হচ্ছে অনলি ফর জিওমেট্রিক্যাল আইসোমার্স বা আইসোমার্স, যেহেতু আইসোমারগুলোর মোলার মাসটা সেম। আদারওয়াইজ যখন আমরা ডিফারেন্ট কম্পাউন্ডের যখন আমরা কম্পেয়ার করি, তখন যদি দুজনেই পোলার বা দুজনেই নন পোলার হয়, যাদের কম্পেয়ার করছি, তখন দুজনেই যদি পোলার হয় বিশেষ করে, সেক্ষেত্রে ডাইপোল মোমেন্ট ইজ নট আ ফ্যাক্টর হচ্ছে মোলার মাস। এইটা বলার জন্য এই টোটাল ব্যাপারটা বললাম। আদারওয়াইজ এখানে বলার কিছু ছিল না, আমরা মিউ অলরেডি কম্পেয়ার করতে শিখে গেছি। সুতরাং যার মিউ বেশি আইসোমার ক্ষেত্রে, জিআই এর ক্ষেত্রে তার ডাইপোল মোমেন্ট বেশি। লাস্ট দুটো কথা বলার আছে, এক হচ্ছে সলিবিলিটি ইন ওয়াটার। জল আমরা জানি পোলার সলভেন্ট, তাহলে ওয়াটার ইজ এ পোলার সলভেন্ট, সো মোর পোলার কম্পাউন্ড ইজ মোর সলিবল ইন ওয়াটার। তাহলে যার পোলারিটি বেশি অর্থাৎ যার মিউ বেশি, তার সলিবিলিটি জলের মধ্যে বেশি। তাহলে মিউ বের করতে পারলে আমরা সলিবিলিটি বের করতে পারবো, বয়েলিং পয়েন্টও বের করতে পারবো, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্টটা হচ্ছে কঠিন পদার্থের বা সলিড যে সাবস্টেন্স তাদের একটা ধর্ম। এবার সলিড সেটা কি হয়, ট্রান্সের তুলনায় সিসটা আমরা বলি অনেক ট্রান্সটা আমরা বলি অনেক ক্লোজ প্যাকড। অর্থাৎ ট্রান্স আইসোমারগুলোকে যদি পরপর সাজানো যায় সলিড স্টেটে,
তাহলে দুটো বা তিনটে মলিকিউলের ভেতরকার যে আমরা যেটাকে বলি যে ইন্টারমলিকুলার স্পেস, আন্তরাণবিক ফাঁকা স্থান, সেই ফাঁকা জায়গার পরিমাণ কম হয়। কোথায়? ট্রান্স আইসোমারে। কেন? কারণ তারা খুব সিমেট্রিক্যালি, মানে একটা অন্যটার সঙ্গে তাদের স্ট্রাকচারটা এমনভাবে ওরিয়েন্টেড থাকে, তারা খুব সহজেই ক্লোজ প্যাকড হতে পারে এবং ফিট হতে পারে। ধরা যাক একটা বাক্সর মধ্যে আমি অনেকগুলো জিনিস একসঙ্গে রাখবো। এবার আমি যদি জিনিসপত্রগুলোকে খুব আগোছালোভাবে রাখি, তাহলে বাক্সটার মধ্যে অনেক জায়গা ফাঁকা থেকে যাবে। জায়গা যত বেশি ফাঁকা থাকবে, আমরা তত এরকম বলবো যে বাক্সটার মধ্যে জিনিসপত্রগুলোর যে অবস্থান সেটা খুব একটা ক্লোজ প্যাকড হলো না। কিন্তু যদি আমরা খুব সুন্দরভাবে জিনিসপত্রগুলোকে গুছিয়ে বাক্সটার মধ্যে রাখতে পারি, তাহলে অনেক বেশি জিনিস ধরবে, আমাদের কাজটা অনেক বেশি ভালো হবে এবং বাক্সর মধ্যে জিনিসপত্রগুলো যারা রয়েছে তারা অনেক ক্লোজ প্যাকড থাকবে। এই ক্লোজ প্যাকড ব্যাপারটা হচ্ছে ক্রিস্টালাইন সলিডের, অর্থাৎ কেলাসাকার যে কঠিন পদার্থ, তাদের একটা খুব বড় প্রপার্টি। ক্রিস্টালাইন সলিডের মধ্যে এই ক্লোজ প্যাকডনেস যত বেশি বাড়ে, আমরা বলি যে প্যাকিং এফিসিয়েন্সি তত বেশি এবং ওভারঅল মলিকিউলটার বা ওভারঅল সিস্টেমটার স্টেবিলিটি তত বেড়ে যায়। আমরা এখানে লিখছি যে ইন সলিড স্টেট ট্রান্স আইসোমার্স আর মোর সিমেট্রিক্যাল অ্যান্ড দে আর মোস্ট না, এটা অ্যাকচুয়ালি মোর হবে, and they are more close packed in the crystal lattice. So packing efficiency is more and hence melting point of trans greater than cis. এইখানটাতে এসে মিউ অর্থাৎ ডাইপোল মোমেন্টের কোনো ভূমিকা নেই, সব সময়তেই ট্রান্স আইসোমারের মেল্টিং পয়েন্ট বেশি হবে। ঠিক আছে, ধরা যাক আমি এরকম যদি বলি যে এই যে ডাবল বন্ডের রেসপেক্টে এটা যেটা বড় গ্রুপ, এটা ছোটো গ্রুপ, এটা ছোটো গ্রুপ, এটা বড় গ্রুপ, তাহলে এটা হয়ে গেল সিস। আর যদি উল্টোটা হয়, বড় এখানে, ছোট এখানে, ছোট এখানে, বড় এখানে, এইরকম যদি হয়, তাহলে এটার সঙ্গে যদি আমি এখানে আরেকটা ধরো গ্রুপ আছে, এখানে ধরো ছোট গ্রুপ, এখানে ধরো বড় গ্রুপ, এখানে ছোট, এখানে বড়, এইভাবে যদি অ্যারেঞ্জমেন্ট হয়, তাহলে এই দুটো মলিকিউলের এই দুটো গ্রুপের মধ্যে ফাঁকাটা খুব কম থাকে। কিন্তু এখানে যদি আরেকটা বড় গ্রুপ থাকে, তাহলে আমরা কি দেখব যে এই দুটো জায়গার মধ্যে মাঝখানে এই এতটা জায়গা দেখো ফাঁকা রয়ে গেছে। তো অ্যারেঞ্জমেন্টটা ক্লোজ প্যাকড হবে না। অ্যারেঞ্জমেন্ট মলিকিউলগুলো একদম পরস্পরের কাছাকাছি এসে ক্লোজ প্যাকড অবস্থায় থাকতে পারবে বেশি পরিমাণে। কোথায়? ট্রান্স আইসোমারে। সেই জন্য আমরা বলি যে ট্রান্সের মেল্টিং পয়েন্ট বেশি। তাহলে আমরা পড়লাম চারটে প্রপার্টি। ডাইপোল মোমেন্ট, যেটা আমরা বেশি সময় নিয়ে পড়লাম, যেটার উপর ডিপেন্ড করবে কে বয়েলিং পয়েন্ট এবং সলিবিলিটি ডিরেক্টলি। আর লাস্ট বললাম আমরা মেল্টিং পয়েন্ট। তাহলে ডাইপোল মোমেন্ট বার করতে পারলেই আমরা সলিবিলিটি এবং সলিবিলিটি এবং বয়েলিং পয়েন্ট বের করতে পারলাম। তাহলে যে কটা এক্সাম্পল আমরা পড়লাম ডাইপোল মোমেন্ট কম্পেয়ার করতে গিয়ে, ওই সেম এক্সাম্পলগুলো আমরা বয়েলিং পয়েন্ট কম্প্যারিজন হিসেবেও পরীক্ষায় প্রশ্নপত্রে পেতে পারি, আবার ডাইপোল মোমেন্ট হিসেবেও পেতে পারি। আর মেল্টিং পয়েন্টটা অ্যাজ সাচ ইম্পর্টেন্ট নয় এই কারণে, কারণ সবসময়তেই ট্রান্স আইসোমারের মেল্টিং পয়েন্ট বেশি হবে। তাহলে এই ছিল ফিজিক্যাল প্রপার্টি অফ জিআই। আমরা জিওমেট্রিক্যাল আইসোমার এখানে শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা অপটিক্যাল আইসোমার শুরু করব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও এবং বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো বন্ধুদের সাথে। এবং তোমরা যত বেশি ভিডিওগুলোকে শেয়ার করবে তত বেশি বেশি করে স্টুডেন্টদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে এবং তত বেশি বেশি করে স্টুডেন্টস এই ভিডিওগুলো দেখে নিজের মতন করে উপকৃত হতে পারবে। তো এই আশা রেখে ভিডিওটা আজকে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অপটিক্যাল আইসোমার নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।